অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। আজ নতুন করে আরও 4 উপদেষ্টার শপথ নেওয়ার কথা হয়েছে। এই নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, আজ বিকেলে 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন উপদেষ্টার মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাইজুল করিম খান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে 13 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। এছাড়া আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে 13 সদস্যের এই কমিটি গঠন করা হয়। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল। তবে কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হয় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল। বৃহস্পতিবার 15 আগস্ট রাতে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত 11 আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6 এর মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে চালু করার নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল আবারও চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে DMTCL কর্তৃপক্ষ। নতুন সরকারের প্রথম সপ্তাহের বাজার পরিস্থিতি জানতে চাই। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আবু সাইদ অপুর সঙ্গে। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বাজারের নিত্য ব্যবহার্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে যে প্রথম যে শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিন, এই সরকারের আমলে যেটা আমরা দেখেছি যে প্রতিটি বাজারে কিন্তু বেশ কিছু জিনিসপত্রের দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গরুর মাংসের কেজি 800 থেকে 850 টাকা 900 টাকা পর্যন্ত ছুঁয়েছিল। সেই বাজারে কিন্তু আমরা এসে জানতে পেরেছি যে 750 টাকা বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন সবজির দাম কিন্তু ইতিমধ্যে 5 থেকে 10 টাকা অথবা 15 থেকে 20 টাকা কমতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে ক্রেতা সমাগম অনেক, যে রামপুরা বাজারে সেই ক্রেতা সমাগম। আমরা এখানে অনেক যারা ক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জিনিসপত্রের দাম বিগত দিনের চেয়ে কেমন। আমরা একটু আপনার সাথে ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই যে আসলে এই জিনিসপত্রের দাম অতীতের তুলনায় কতটুকু কমেছে? অনেকই কমেছে। আগে ছিল তরকারির দাম অনেক বেশি, 100 টাকা কেজি, 80 টাকা। যেমন আপাতত মনে করেন মোটামুটি চাইছে আর কি, কমের চাইছে। শামিন, আপনি একজন ব্যবসায়ীর কাছে শুনছিলেন, তিনি আসলে খুব জানাচ্ছিলেন যে অতীতের তুলনায় কিন্তু আসলে জিনিসপত্রের দাম অর্থাৎ কাঁচা সবজির দাম অনেকটাই কমে আসছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু কাঁচা জিনিসপত্র না, আরো অন্যান্য জিনিসপত্রের দাম রয়েছে। যেমন মাছের দিকে আমরা যদি একটু যেতে চাই, আমরা যদি মাছের দিকে একটু দেখাতে চাই যে আসলে মাছের দামটা আসলে কেমন, সেই বিষয়টি কিন্তু আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আচ্ছা ভাইয়া, বিগত দিনে যে মাছের দাম ছিল এখন আসলে কেমন, আসলে আপনারা কি কিনতে পাচ্ছেন বা বিক্রি করতে পাচ্ছেন, কেমন আছে দাম? মোটামুটি একটু কম আছে দাম। যেমন আগে ইলিশ মাছ এটি 2000-2100 কিনছি, এখন 1600-1700 কেটে 300-400 কম আছে। আবার ট্যাংরা মাছ এটা একটু আবার বাড়তি। চিংড়ি মাছের দামটা একটু বাড়তি, কিছু কিছু মাছের দাম বাড়তি, কিছু কিছু মাছের দাম কম। পোয়া মাছের আবার দাম কম আছে, এটা কেজি 500। শামিন, আপনি শুনছিলেন যে আসলে মাছের দামও কিছুটা শীতলে আসতে
শুরু করেছে, আর পাশাপাশি যে মাছগুলো আসলে একটু সরবরাহ কম, তার একটু দাম বেশি থাকাটাই স্বাভাবিক, কারণ পরিবহন খরচ থেকে শুরু করে আমদানির একটা বিষয় থাকে বা যে সরবরাহের যে ঘাটতি থাকে সেই বিষয়টি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় শারমিন, যে অতীতের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রথম শুক্রবার যে বাজার ব্যবস্থাপনা পরিস্থিতি, আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখতে পেরেছি যে বাজার খুব সাজানো গোছানো রয়েছে এবং যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তারা আসলে তাদের সাধ্যমতো তারা ক্রয় করতে পারছেন এবং তারা বলছেন অতীতের তুলনায় যে দাম আসলে ধরা হতো সে দামটা কিন্তু আসলে এখন ধরা হচ্ছে না। প্রতিটি সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে গরুর মাংস থেকে শুরু করে প্রতিটি পণ্যে 10 থেকে 15 টাকা 20 টাকা এরকম করে কমেছে এবং এর ফলে কিন্তু নাগরিকদের মধ্যে স্বস্তি যেমন ফিরে এসেছে, তারা দাবি করছেন ভবিষ্যতেও দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা আরও নিয়ন্ত্রণে আনবে এই অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো শারমিন, এটাই ছিল আমার কাছ থেকে রামপুরা বাজার থেকে সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। বরিশালে সরকারের উন্নয়ন যেখানে বাধাগ্রস্ত, সেখানে অবহেলিত বস্তি বা কলোনিগুলো রাস্তা, ড্রেন, স্বাস্থ্য খাতে উন্নয়নে অবদান রাখছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এতে বদলে যাচ্ছে এসব কলোনির চিত্র, ঘুরে দাঁড়াচ্ছে বস্তিবাসী। বরিশালের একাধিক বস্তি এলাকা ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তন, বরাদ্দ সংকট আর ব্যবস্থাপনার অভাবে সরকারিভাবে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে বরিশালের বেশ কয়েকটি বস্তি বা কলোনি। নগরীর ভাটার খাল, শিশু পার্ক, বিডিএস, নামারচর ও বঙ্গবন্ধু কলোনিতে নিম্ন আয়ের প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। গত এক যুগেও কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পায়নি ঘনবসতিপূর্ণ এসব এলাকাগুলো। আপনি মানে আসার সময় দেখছেন রাস্তাটা কি ভাঙা, আমাদের এলাকার রিক্সা বন্ধ ঢুকতে চায় না, যে আমরা কত অসহায়ের ভিতরে আছি এটা তো বোঝেন। যেমন ওইখানে একটা আছে ভাঙা ড্রেনগুলো, ওইগুলো যদি একটু করতো তাহলে অনেক ভালো হতো। সিভিএফ, তারপর খ্রিস্টান এইড, ব্র্যাক, আবাসদের ধন্যবাদ জানি এগুলো আরো দৃঢ়ভাবে তারা করুক আর আমাদের পাশে থাকুক। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ ব্র্যাক এর অর্থায়নে আবাস ও খ্রিস্টান এইডের ব্যবস্থাপনায় করা হয় ড্রেন, রাস্তা, ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানি, চিকিৎসা, নগদ অর্থ ও আইনি সহায়তা, যার ফলে বদলে যেতে শুরু করে কলোনিগুলোর রূপরেখা। উন্নয়ন সংস্থা আছে যাদের মাধ্যমে আমাদের ড্রেন হয়েছে, লেট্রিন হয়েছে। আমরা এই অনুন্নত অবস্থায় আছি, আমাদের আর একটু উন্নত করে বাস করার মতো তারা যেন আমাদের দিকে একটু নজর রাখে। কলোনিবাসী উপকৃত হয়েছে, এটাই তাদের সার্থকতা। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছে। এই এলাকার মানুষের সহযোগিতায় যে কাজটা করা সম্ভব হয়েছে সেটাই মানুষদের জন্য আসলে উপকারে লাগবে। উন্নয়ন বঞ্চিত অন্য এলাকাগুলো চিহ্নিত করে আরও কাজ করা হবে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থাগুলো। নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় মানুষের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অর্থনৈতিক উপার্জনের জন্য আমাদের যতটা সাপোর্ট দেওয়ার ততটা আমরা উন্নয়ন সংগঠনগুলো করে যাচ্ছি। হাজারো সমস্যায় জর্জরিত এসব বস্তি বা কলোনিগুলো, সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো এদের বাকি সমস্যাগুলোকে চিহ্নিত করে করবে দৃশ্যমান উন্নয়ন, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর জনজীবন। সড়কের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে শহরের মোড়ে মোড়ে কাজ করছে শিক্ষার্থীরা। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো ফেনীতেও কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার পর সড়কে ট্রাফিক ব্যবস্থা সচল ও রাস্তায় জমে থাকা ইটপাটকেল ও আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা চাইতেছি যে আমাদের ফেনী আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা আন্দোলনে নেমেছি আমাদেরকে সুন্দর পরিস্থিতি আমাদের আনতে হবে। দেশ আমার দায়িত্ব, আমার সুন্দর একটা বাংলাদেশ হোক, সুন্দর একটা ফেনীও। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর ও দোয়েল চত্বর এলাকায় বেশ কিছু তরুণ তীব্র রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে যানজট নিরসনে। এসব কাজে যোগ দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের 15 জন সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ করতেছে। আমরা গ্রুপ শিট ভাগ করে আমরা কাজ করতেছি। শহরের জঞ্জাল আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পথচারীরা জানান, শহরের ট্রাঙ্ক রোড ও শহীদুল্লাহ কাইসার সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকতো। তরুণদের প্রচেষ্টায় প্রধান দুই সড়কে নেই যানজট। উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং তারা অত্যন্ত সুচারুভাবে
কাজটা করতেছে। ট্রাফিকের ছাত্ররা খুব ভালো দায়িত্ব পালন করতেছে, এখন যানজট নেই, আগের থেকে অনেক সুবিধা। এত সুন্দর সুশৃঙ্খলভাবে করতেছে, সেটা আসলে মানে আমার জায়গা থেকে তাদের জন্য সর্বোত্তম স্যালুট। ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা শহরের পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের এই উপদেষ্টা। আবর্জনা ময়লা যে পরিমাণ হয়েছে, এখন এই জন্য আমরা বিডিকিনের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্রছাত্রীদের এইসব কার্যক্রমে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শেরপুর জেলার সীমান্তবর্তী পাহাড়ি খরস্রোতা নদী সমস্যার ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগে ভুগছে প্রায় 30,000 মানুষ। প্রতিবার নির্বাচন এলে প্রতিশ্রুতি দেখা পাওয়া গেলেও আলোর মুখ দেখে না সেতুটি, অথচ একটু সেতুই পাল্টে দিতে পারে উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর জীবন। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা সোমেশ্বরী নদী। নদীর অপর পারের সীমান্ত সংলগ্ন খারামুড়া, পোড়াবাড়ি, কোচপাড়ায় প্রায় 30,000 মানুষ 60 বছরেরও বেশি সময় ধরে মূল উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শীতে খেয়া দিয়ে নদী পারাপার করতে পারলেও বর্ষায় পাহাড়ি ঢলের সময় তা অসম্ভব হয়ে পড়ে। ফলে চিকিৎসা, শিক্ষা ও নিত্য প্রয়োজনীয় কাজে নানা সমস্যার মুখোমুখি পড়েন 3 গ্রামের মানুষ। দ্রুত সময়ের মধ্যে পাহাড়ি নদী সোমেশ্বরীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর। আমাদের জন্মের পর থেকে আমরা দেখতেছি এই নদীর মধ্যে এই অবস্থা চলতেছে। এই নদীর মধ্যে অনেক লোকজন মারা যাইতেছে এই নদীর ঢলে। আমরা নদী পার হতে পারি না, বাচ্চা পোলাবান স্কুলে যেতে পারে না, আমাদের খুবই প্রয়োজন ব্রিজ। পারাবার হইতে যায়, অনেক মানুষ মারা যায়, কিন্তু এই কাজ কোনোদিন কেউ কানে নেয় না। এটা হলে আমরা এলাকার 3-4টা গ্রামকে খুব সুবিধা হবে, দুর্ভোগ লাঘবে খুব দ্রুতই এই নদীতে ব্রিজ নির্মাণ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। শ্রীবর্দী উপজেলায় সোমেশ্বরী নদীর উপর যে ব্রিজের কথা বলতেছেন আপনি, সেই ব্রিজটি অলরেডি আমরা সাপোর্টিং রুরাল ব্রিজের আন্ডারে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন হলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দীর্ঘদিন থেকে পেয়ে আসা প্রতিশ্রুতি এবার দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুসাম্মাত রহিমা আক্তারের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর আগে মঙ্গলবার স্থগিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 সেপ্টেম্বর থেকে শুরুর একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু 11 আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পঞ্চগড়ের অটোয়ারী উপজেলায় এক নারী ও তার 2 শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার SM সিরাজুল হুদা। নিহতরা হলেন উপজেলার বলরামপুর ইউনিয়নের ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম, তার ছেলে সৈকত ও সাইহাম। পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগির খামারে চাকরি করতেন নবীন ইসলাম জাহিদ, সাজুদুর রহমান বাঁধন ও রিমন ইসলাম ও রিফাত। সেই খামারে মুরগির খাবার চুরি করার দায়ে তাদেরকে চাকরি থেকে বাদ দেন সেলিম। এতে তাদের সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়। এরপর গত বুধবার হত্যার উদ্দেশ্যে সেলিমের বাড়ি যায় তারা। এ সময় সেলিমকে না পেয়ে প্রথমে তার স্ত্রী ও 2 ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং সন্তানদেরকে হত্যা করা হয়েছে। তার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে তার একটি মুরগির ফার্ম ছিল, যে ফার্মে কয়েকটি ছেলে চাকরি করত, যাদের নাম হচ্ছে রিফাত, রিমন, বাঁধন
এবং নবীন ইসলাম জাহিদ। এরা তার মুরগির ফার্মের বিভিন্ন অনিয়ম, তার মুরগির ফার্মে চুরি করা সহ মুরগির খাবার চুরি করত, যে কারণে তাদেরকে এই মুরগির ফার্মের চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এটি নিয়ে এই সেলিমের সাথে এই 4 জনের বিরোধ তৈরি হয়েছিল। রাজশাহী দুর্গাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় 3টি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও 35 রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার উপজেলার নওপাড়া ইউনিয়নের পালসা এলাকা থেকে এসব উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ ও সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, পালসা গ্রামে রাস্তার পাশে একটি ব্যাগে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে। ময়মনসিংহে স্বৈরাচার ও খুনিদের ফাঁসি সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে হাজারো শিক্ষার্থী নগরের টাউন হল মোড়ে অবস্থান নেয়। পরে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে 4 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে গাজীপুরের অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। গাজীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সৈকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইমরান রেজা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সন্ত্রাস নৈরাজ্য প্রতিহতে মুন্সিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুরের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, শহর বিএনপির আহ্বায়ক ইরাবত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্কার বিনা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে মাদারীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। মাদারীপুর প্রেস ক্লাবের সামনে পৌর ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য কবির কাজী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। কলেজ মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাস স্ট্যান্ডে এসে শেষ করে। পরে বাস মাইক্রো স্ট্যান্ডে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূর নবী দুলাল, পৌর যুবদল আহ্বায়ক হাফিজুর রহমান সহ অনেকে। চাঁদপুরের মতলব উত্তরে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলার শিল্পকলা একাডেমি মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু সহ নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আশুগঞ্জ উপজেলা ছাত্রদল। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলে আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিমেল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম পারভেজ। ছাত্র জনতার ওপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ভোলা
জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভোলা প্রেস ক্লাব চত্বরে এই অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুব দলের সভাপতি ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক সহ আরও অনেকে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে পটুয়াখালী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি তিতাস মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সুজন সহ আরও অনেকে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা অভিযোগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঘাটাইল উপজেলা বিএনপি। ঘাটাইল উপজেলা কলেজ মোড় বিজয় ৭১ চত্বরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ তার কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু। অন্যদিকে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির তার সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। শেরপুরে বিএনপির উদ্যোগে স্বৈরাচার হাসিনা সহ তার সকল মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপম, এস.এম. শহীদুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পাবলিক হলের সামনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর ব্যানারে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহিরুল উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মুহসিন আলম উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিচারের দাবিতে ওই নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে ঝিনাইদহ বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এম.এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাম্প্রদায়িক সৌহার্দ্য, দেশ ও গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সংক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, আবুল বাশার বাবু, রফিকুল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ব রোড গোল চত্বর হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক এস.এম. মিজানুর রহমান পান্না উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানির সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল খায়ের ভূঁইয়া।
সিলেটের গোয়াইনঘাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সহ আরও অনেকে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে যশোরে আলাদা আলাদাভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন। একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নির্যাতিত ছাত্র পরিষদ। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনা তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন হাজারো নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে। নোয়াখালী ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার স্ত্রী আয়েশা ফেরদৌস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে করা আনন্দ মিছিলে হামলা ও মারধর করার অভিযোগে হাতিয়া পৌরসভার চরকৈলাস গ্রামের বাসিন্দা আব্দুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিশান আহমেদ জানান, মামলায় ৫৪ ধারায় আটক হয়ে কারাগারে থাকা মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও ছেলে আশিস আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে গাজীপুরে জয়দেবপুর থানা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্র জনতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আনুষ্ঠানিকভাবে জয়দেবপুর থানার কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা। এ সময় গাজীপুর সদর থানার বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লির সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রেজভির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিনাজুল ইসলাম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। পটুয়াখালীর বাউফলে অর্ধশত দোকান তালাবদ্ধ করে চাঁদা দাবি করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে উপজেলার বগা বন্দরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে খলিল মৃধা বলেন, সরকার পতনের সাথে ৫০ থেকে ৬০টি দোকান তালাবদ্ধ করে আনিস নামে স্থানীয় এক নেতা কিছু প্রতিষ্ঠান থেকে চাহিদা অনুযায়ী ২০,০০০ করে টাকা দিলে খুলে দেওয়া হয় দোকানগুলো। যারা দিতে পারেনি তাদের ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিও নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।